আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বাড়িধারা ডিওএইচএস থেকে আটকের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। দেশের সব সিটি ও পৌর মেয়র আর জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন, শূন্য পদগুলোতে প্রশাসক নিয়োগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে রুল, আইন সচিব সহ ৩ জনকে ৮ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বললেন মির্জা ফখরুল। ছাত্র জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে মন্তব্য। এবং মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না যাত্রীদের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর বাড়িধারা ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। আটকের পর দীপু মনিকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিনের কোনো এক সময়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আগের ২ মেয়াদে পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন ডাক্তার দীপু মনি। গত মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। রাজধানীর বাড়িধারা থেকে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করে মিন্টু রোডের ডিবি অফিসে এনেছে পুলিশ। ডিবি অফিসে আছেন সৈয়দ অদিত, সরাসরি যাচ্ছি তার কাছে। অদিত, দীপু মনিকে আটকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ নবনীতা। আজ সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। মূলত গ্রেপ্তারের পরপরই তাকে ডিবি কার্যালয় রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তিনি এখানে অবস্থান করছেন। গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদুদ্দিন আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় রাজধানী মোহাম্মদপুরে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করানো হয়েছে। আর আমরা বিভিন্ন সূত্রের মধ্যে খবর পেয়েছি যে আগামীকাল দুপুর বা সকাল থেকে দুপুরের মধ্যে যে কোনো একটি সময় তাকে কোর্টে নেওয়া হতে পারে জানিয়েছে তারা। নবনীতা। অদিত, ধন্যবাদ আপনাকে। দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়রদের অপসারণ করা হয়েছে। এসব পদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বর্তমানে দেশে প্রায় সব স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি থাকছে না। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সব স্তরে নির্বাচিত প্রতিনিধিদের অনেকে অফিসে আসেননি, পলাতক আছেন অনেকে। এই অবস্থায় স্থানীয় সরকারের সব জনপ্রতিনিধিকে অপসারণ করা হলো। আমি যদি ২ দিন এখানে না আসি তাহলে তুমি কি বলবে যে উনি আসেন আর নাই, কি বলবা? আজকে তুমি আসলে এসে আমাকে পেলে না, তোমরা অনেক তো অফিসে পাইনি, 2 দিন ধরে পাচ্ছি না। তো সেই তথ্য আমরা নিচ্ছি যে কে আছে কে নেই। আর থাকা না থাকাটাও তো আবার বেশ একটু ঘোলাটে এরিয়া। আমি কোথাও লুকিয়ে আছি, পরিস্থিতির কারণে আমি লুকিয়ে থাকতে পারি, মানে যিনি ইনকামবেন্ট লুকিয়ে থাকতে পারেন, তো অফিসে নেই। তো আমার তো দরকার অফিসে। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র, ৪৯৩ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩২৩ জন পৌরসভা মেয়র ও ৬০ জন জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র এবং জেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে দেশে প্রায় সকল স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি শূন্য হলো। 12টি সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার 4 কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি 8 সিটি কর্পোরেশনে
বিভাগীয় কমিশনাররা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। 495 জন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন। 330টি পৌরসভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন। 61টি জেলার মধ্যে 53টি জেলায় জেলা প্রশাসকদের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর 8টি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংবিধানের মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক বলে ওই সংশোধনী বাতিল চেয়েছেন আবেদনকারী। তবে সংশোধনী স্থগিতাদেশের আবেদনের বিষয়ে জোর বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ। মাজহার হক মান্না জানাচ্ছেন। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। একই সঙ্গে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর তোফায়েল আহমেদ সহ ৫ জন বিশিষ্ট ব্যক্তি রিট করেন। যে আমাদের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে, এগুলো সম্পূর্ণ এড়ানো যেত। আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে 7 ধারার পরিবর্তন, যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয়। এই বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল। যে পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার, আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন। জারি করার রুলে আইন সচিব ও সংসদ বিষয়ক সচিব সহ 3 জনকে বিবাদী করা হয়। তাদের 8 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্স স্পানিয়ের সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতারা জানিয়েছেন, অর্থনীতিকে সচল করা ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাহুল রায় জানাচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্স স্পানিয়ের সঙ্গে বৈঠক করেছে দলটি। ঘণ্টাখানেকের বৈঠকে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়। আগামী দিনে আমরা যে সবগুলো সংস্কার করে একটা গণতন্ত্রের পথে কিভাবে ফিরে আসতে পারি, মূলত এই আলোচনা। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ইতিমধ্যে এই দলকে সাংগঠনিকভাবে আর সুদৃঢ় করার জন্য কাজ শুরু করেছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে আদাবরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল ও সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
অবিলম্বে সকল হত্যা মামলার বিচার করে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 17 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান এনবিআর-এর নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার ব্যাংক হিসাব জব্দ করা হয়। পরবর্তীতে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ রাখা হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআর-এ বেগম খালেদা জিয়া ব্যাংক হিসাব চালুর আবেদন করলেও তা কার্যকর করা হয়নি। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আহত শিশু, তরুণ ও শিক্ষার্থীদের পুনর্বাসন এবং প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। তিনি জানিয়েছেন, আহতদের খোঁজ নিয়ে তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। বুনে যাওয়া স্বপ্ন পূরণে সবসময় ছুটে বেড়ানো এই মানুষগুলো এখন হাসপাতালের বিছানায়। অধিকার আদায়ের আন্দোলন চলার সময় আহত হন তারা। চিকিৎসার খোঁজ নিতে সমাজ কল্যাণ উপদেষ্টা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের কর্মে ফিরে আনতে হবে, তাদেরকে আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। সমাজ কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন, আহতদের পুনর্বাসনে এরই মধ্যে নানা উদ্যোগ শুরু হয়েছে। আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সারা বাংলাদেশে যতগুলো হাসপাতাল আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের প্রত্যেকের কাছে দ্বারস্থ হবে। বেসরকারি হাসপাতালে যে রোগীরা ভর্তি আছেন তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তিদের যারা বিল দিতে পারছেন না, তাদের স্বজনদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সমন্বয় সেল করা হবে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, চলমান থাকলেই যে প্রকল্প বাঁচিয়ে রাখতে হবে তা নয়। যেসব প্রকল্প অর্থনীতির জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় নয় সেগুলো বাদ দিতে হবে। পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠকে তিনি আরও বলেন, বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বাড়াতে হলো তা খতিয়ে দেখতে প্রতিবেদন তৈরি করা হবে। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। শুক্রবার শপথ নেওয়া 4 উপদেষ্টার একজন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টার কাছ থেকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় চেয়ে নিয়েছেন তিনি। উদ্দেশ্য, আগামীর উপযোগী মানব সম্পদ তৈরি, যাতে জনগণের করের অর্থে নির্মিত অবকাঠামোগুলো কেবল কঙ্কাল হিসেবে পড়ে না থাকে। যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। চলমান থাকলেই যে এগুলোকে রেখে দিতে হবে এমন কোনো কথা নাই। এগুলোকে যদি মনে হয় যে অত্যন্ত অপচয়মূলক এবং এগুলো দিয়ে আসলে কোনো লাভ হবে না, তখন কিছুটা ব্যয় সেটা সহ্য করে হলেও এগুলো বাদ দিয়ে দেওয়াই ভালো। মানব সম্পদ না থাকলে অবকাঠামো কঙ্কালের মতো, এটা আমি আগেই বলেছিলাম। পরিকল্পনা কমিশনে অবকাঠামো, ভৌত অবকাঠামোর প্রকল্পগুলোও আছে, আর মানব সম্পদ উন্নয়নেরও অনেক প্রকল্প আছে যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত, কারিগরি প্রশিক্ষণের সাথে জড়িত। এটা আমার একটা বড় সুযোগ মনে হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে সহকর্মীদের সঙ্গে প্রথম বৈঠকেই পরিষ্কার করলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার চাওয়া। যে বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4বার 5বার বহুবার
এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে। আমাদের অবকাঠামো প্রকল্প অনেক বেশি আমরা করতে চেয়েছি, সেটা অনেকটা প্রেস্টিজ প্রকল্পের মতো, যে সেটা দৃশ্যমান হয়। মূল্যস্ফীতি, জাতীয় আয়, জিডিপি সহ বিবিএস যেসব তথ্য দেয় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। দক্ষতার অভাবে তথ্য উপাত্ত প্রশ্নবিদ্ধ হয়েছে, নাকি পরিকল্পনা করে যোগ সাজশে অর্থনীতির স্বাস্থ্য ভালো দেখাতে করা হলো, তা খতিয়ে দেখার নির্দেশ দেন পরিকল্পনা উপদেষ্টা। এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না। এবং রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগী ভর্তি ক্রমেই বাড়ছে। সাভার, আশুলিয়া এবং দোহার থেকেও আসছেন অনেকে। ভুক্তভোগীদের অভিযোগ, ডেঙ্গু মৌসুমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশা নিধনের কোনো কার্যক্রম নেই। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও অনিশ্চয়তায় তারা। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত 5 বছর বয়সী রাফসান টানা 8 দিন আইসিইউতে থাকার পর আজই সাধারণ ওয়ার্ডে এসেছে। এখনও শিশুটির শঙ্কা কাটেনি। গত সোমবার ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তির সময় থেকে শকে থাকা রাফসানকে নেওয়া হয় আইসিইউতে। প্রথমবার যখন ডেঙ্গু পজিটিভ আসে তখন আমাদের বাসার ওখানে হসপিটাল ভর্তি ছিল, তখন অবস্থা ভালো না দেখে পরে বলছে মহাখালী নিয়ে যান। আশুলিয়া থেকে আসা 2 বছর বয়সী আব্দুল্লাহ ও তার মা খাদিজা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায়। আব্দুল্লাহর সাথে তার মা ছাড়াও চিকিৎসাধীন ছিলেন বাবা, দাদি ও ছোট বোন। শুরুতেই আমার শাশুড়ির জ্বর হয়েছে, তারপরে আমার মেয়েটা 2 দিন পরে, তারপরে আবার এই ছোট বাচ্চাটা, তারপরে আবার ওর কাছ থেকে আবার আমি 2 দিন পর, মানে 2 দিন পর পরে আমার 1 দিন পর হইতে না হইতে আমার হাজব্যান্ড। যেহেতু আমাদের এখন মেয়র সাহেব নাই, এরপর কাউন্সিলররা সবাই পদত্যাগ করছে, সেক্ষেত্রে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনারা যদি যথাযথ পদক্ষেপ নেন তাহলে জনগণ আমরা রক্ষা পাবো। আর শিশুর ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন ডেঙ্গুর থেকে আপনার এন্টারি ফিভার, টাইফয়েড ফিভার নিয়েও আসছে সাথে, ডেঙ্গুর সাথে সাথে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 992 জন। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। ইউজুয়ালি তো এই সময়টাই বাড়ে, যেহেতু গত কয়েকদিন ধরে বাড়ছে, আমরা ধরে নিতে পারি যে বাড়বে। যেহেতু সিটি কর্পোরেশন এখন একটু কাজ কমে গিয়েছে কয়েকদিনের, তো নিজেরাই নিজেদের উদ্যোগে সবকিছু পরিষ্কার করতে হবে। জুলাই থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এই মৌসুমে মশা নিধন করা না গেলে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকট বহুদিনের। দিনে যতটুকু গ্যাস পাওয়া যায় চাহিদার তুলনায় তা নগণ্য বলে জানিয়েছেন রাজধানীবাসী। আবার বিদ্যুতের ভৌতিক বিল আসছে বলে অভিযোগ করছেন অনেকেই। তবে পানির সমস্যা তেমন একটা নেই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে প্রত্যাশা নগরবাসীর। শাকের আদনান জানাচ্ছেন। গ্যাস সংকট রাজধানীবাসীর জন্য বড় এক সমস্যা। বহু বছর ধরেই এ অবস্থা চলছে, আর এ কারণে বাসাবাড়িতে রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। সকাল ভোর থেকেই 7টা-8টা থেকে আর কি গ্যাসটা থাকে না, তো এত সকালবেলা উঠে রান্না করা যায় না। গ্যাসের তো একদমই করুণ অবস্থা। সকালবেলা উঠলে আমরা একদমই গ্যাস পাই না, আস্তে আস্তে সেই 3টা বেজে যায়। আলাদা সিলিন্ডার এনে রান্না বান্না করতে হয়। বিদ্যুতের পোস্টপেইড ও প্রিপেইড বিল নিয়ে নগরবাসীর বিস্তর অভিযোগ আছে। এক এক সময় এক এক রকম বিল আসে বলে অভিযোগ অনেকের। আর অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সমস্যা আরও বাড়িয়েছে। কখনো 1200, 1300, 1400, 1500, 1600, কখনো আবার 2400, 2300, এইভাবে। যেখানে বিদ্যুৎ বিল, যেখানে রেশিও ইউনিট বাড়ে সেখানে কমার কথা, সেখানে কিন্তু বাড়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাকে যেভাবে একটা সামঞ্জস্য করে কমানো যায়। তবে বিদ্যুৎ অফিস বলছে বিদ্যুতের ভৌতিক বিল বলে কিছু নেই। যে গ্রাহক যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবে তার বিল তত বেশি হবে। গ্রাহক যখন 0 থেকে 75 ইউনিট পর্যন্ত এক ধরনের স্ল্যাব, 75 থেকে 200 ইউনিট পর্যন্ত এক ধরনের স্ল্যাব, তারপরে 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 600, 600-র উপরে একটা, এরকমের 6টা স্ল্যাব আছে আবাসিক গ্রাহকের ক্ষেত্রে।
তো আবাসিক যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তত বেশি বিদ্যুৎ বিল দিতে হবে। বিদ্যুৎ ও গ্যাস নিয়ে নাগরিক জীবনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে আশা নগরবাসীর। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরও জানাচ্ছেন চকর মালিথা। আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্স অন্য মহাদেশেও শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় বাংলাদেশ। মাঙ্কি পক্স শনাক্তে থার্মাল স্ক্যানার বসানো হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সতর্কতামূলক এসব ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। থার্মাল স্ক্যানারে পরীক্ষা করতে গিয়ে সাধারণ যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে ডক্টরস আছে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও যদি কখনো মনে হয় যে আমাদের একটু আরও ইনক্রিজ করা লাগবে লোকজন, তখন আমরা ইনক্রিজ করব। যাত্রীদেরও সতর্ক হওয়ার পরামর্শ বিমানবন্দর কর্তৃপক্ষের। এখানে আমাদের সংক্রামক রোগ শনাক্তকরণ কেন্দ্র আছে, কাউকে যদি সাসপেক্টেড মনে হয় আমরা সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে যাব। যাত্রীদের জন্য আমাদের 2টা স্ক্যানার আছে যেখানে কন্টিনিউয়াসলি স্বয়ংক্রিয়ভাবে মনিটর করা হচ্ছে তাদের টেম্পারেচার। এইখানে দেখেন আমাদের ডক্টরস বসে আছে, কন্টিনিউয়াস ওনারা দেখছে। তাদেরকে আমরা সতর্ক করছি যেন এটা আমাদের দেশে স্প্রেড না করে। তো এখানে স্প্রেড করার প্রথম জায়গা হচ্ছে এয়ারপোর্ট, কারণ সারা দুনিয়া থেকে লোকজন এসে এখানে আসছে। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মাঙ্কি পক্স আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। আগস্টের 15 তারিখ থেকে আমরা স্ক্রিনিং শুরু করছি এবং এখন পর্যন্ত পাই নাই। কারো শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের নির্দেশনা নিয়ে দেশে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং রেডিও ক্যাপিটালের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। সোমবার বিকেল 3টার দিকে 70 থেকে 80 জনের একটি দল লাঠি সোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। ওনারা এদিকে অ্যাটাক করার পর দরজা তো লক ছিল, এই গেটটা পুরো তো লক, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়। ওরা সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে, লাঠি দেওয়ার পর এটা ভেঙে গেছে, লকটা ভেঙে গিয়ে আমি আর আমার একটা মেয়ে কলিগ এখানে দাঁড়িয়েছিলাম, ওরা লাঠি দিয়ে ওই যে নীল লাঠিটা দিয়ে আমাকে এখানে আঘাত করছে। আঘাত করার পর ওর দিকে অ্যাটাক করার ধরছিল, আমি ওর হাতটা দিয়ে ভিড়ের ভেতর দিয়ে ওকে নিয়ে বের হয়ে গেছে, পরে এগুলো ভাঙচুর শুরু করছে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিভিন্ন দাবিতে সরব হয়ে উঠেছেন চাকরিজীবীরা। সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন দাবি জানান তারা। আরও জানাচ্ছেন রফিকুল বাশা। আমাদের দাবি একটাই, আমরা আমাদের আইজিএ প্রকল্প রাজস্ব চাই। চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে সচিবালয়ের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের অবস্থান। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজস্ব খাত থেকে বেতন নেওয়ার দাবিতে অবস্থান নেন গ্রাম পুলিশের সদস্যরা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নাধীন তথ্য আপাদের দাবি প্রকল্প রাজস্ব করা। একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সে বলছে যে প্রকল্পে তো চুক্তি থাকে যে প্রকল্প মেয়াদ শেষ, চাকরি শেষ, কিন্তু তার জ্ঞাতার্থে আমি একটা কথা বলতে চাই, আমাদের ডিপিপিতে স্পষ্ট উল্লেখ আছে যে প্রকল্প মেয়াদ শেষে জনবল সহ রাজস্বকরণ, এবং জনপ্রশাসন থেকে আমাদেরকে চিঠিও দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে, যাতে পট সিজন করা হয়, প্রকল্প মেয়াদ থাকাকালীনই যেন রাজস্বের প্রসেসিং করা হয়। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবলের দাবি রাজস্ব খাতে যাওয়া। সবাইকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমরা গত 2 দিন ধরে মানববন্ধন করতেছি। 64 জেলা এবং 505টা উপজেলা থেকে জনবল আসছে। যতদিন পর্যন্ত আমরা রাজস্ব খাতে না যাব ততদিন আমাদের আন্দোলন চলবে। আছে নিখোঁজ স্বজনদের খোঁজ নেয়ার দাবিও।
2012 সালের সেপ্টেম্বরের 30 তারিখ নিখোঁজ হয়, প্রায় 13 বছরের কাছাকাছি। আমাদের দাবি একটাই, আয়নাঘর যেন ভেঙে দেয়, সব লোকজন যেন ওইখান থেকে বের করে দেয়। বাবুর আদর থেকে বঞ্চিত এখানে সবাই আছে, অনেকেই আছে, সবাই স্বজন হারা, সবাইকে যেন মুক্তি দেওয়া হোক। দাবি আছে প্রতারক ধরা, সন্ত্রাস বিরোধী আইন বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে আসে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। স্লোগানে স্লোগানে মুখর সচিবালয়ের সামনে বিভিন্ন চাকরিজীবীরা এসেছেন তাদের দাবি নিয়ে। সবারই এক দফা দাবি, কেউ চাচ্ছেন স্বজনদের খোঁজ। এইসব দাবি কখন কিভাবে পূরণ হবে তা এখনো অনিশ্চিত। তাদের এইসব দাবি সহসাই পূরণ হবে এমন আশা তাদের সকলে। সচিবালয়ের সামনে থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে 2011 সালে তৎকালীন জাতীয় সংসদের হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলা ও মারধরের ঘটনায় পুলিশের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক নিজে শেরেবাংলা নগর থানায় এসে ওই মামলা দায়ের করেন। মামলায় আসামির তালিকায় আছেন ডিএনপির তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি, বর্তমানে ডিআইজি হারুনুর রশিদ, ডিএনপির তেজগাঁও জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বর্তমানে এডিশনাল ডিআইজি বিপ্লব কুমার সরকার। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। 24শে আগস্ট পর্যন্ত আরজিকর সহ আশপাশের এলাকায় জমায়েতের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা ধর্ষণ ও হত্যা ঘটনায় আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে। ভারত জুড়ে আউটডোরেও কর্মবিরতির ডাক দিয়েছে দেশটির চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দেশটির সব সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন, তবে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরের সড়কে বসে রোগীদের বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতার পাশের শহর পানিহাটির সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানান, তাদের হাসপাতালে জরুরি ও ইনডোর সেবা চালু রয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে নাট্যাচার্য সেলিম আল দিনের 75তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারে 40টি সংগঠন আলাদা আলাদা আয়োজন করে। এছাড়া দিনটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। জন্মদিন উপলক্ষে আয়োজনে ছিল বৃক্ষরোপণ, খোয়াজ খিজিরের ভেলা ভাসানো পদযাত্রা, ব্রহ্মপুত্র নদীতে প্রদীপ ভাসানো, শিশু কিশোর সংগঠনের ছবি আঁকা সহ নানা আয়োজন। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারি। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এ ধরনের খামার আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ 2 বছর আগে বিলের উপর জমি লিজ নিয়ে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস পালন করে লাভ কম হয়। গত বছর থেকে পেকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরেছে তার। অল্প সময়ে মাত্র 3 মাসের মধ্যে হাঁস খাওয়ার মতো উপযুক্ত, বাট বিক্রি করতেও সহজ, কারণ হাটে নিয়ে গেলে বা বাজারে নিয়ে গেলে দ্রুত বিক্রি হচ্ছে, এটা অত্যন্ত ভালো। আব্দুল আজিজের হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। আয়ন খুব ভালো হয়, এই জন্য সবাই করতে যায় আর কি। আগামীতে আমি চিন্তা ভাবনা করেছি যে এই হাঁসটা কিভাবে আরো বড় পরিসরে করা যায়। এই হাঁসটা মূলত ডিমের উৎপাদনের পাশাপাশি এটা মাংসের জন্য খুবই একটা উপযোগী হাঁস। আব্দুল আজিজের হাঁসের খামারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমিষের চাহিদা পূরণের জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছি এই খামার গড়ে তোলার জন্য। আর খামারিদের আমরা যতটুকু সম্ভব ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করতেছি, ওষুধপত্র দিয়ে সহযোগিতা, মুখে সহযোগিতা করতেছি। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 মাস পর পর ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন 1600 থেকে 1800 টাকায়। তাফহিমুল ইসলাম,
চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়ায় 2 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। সড়কের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে এসব গাছ রোপণ করা হবে। রফ জালালের এবং ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। এতে জনজীবনের পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। এরই অংশ হিসেবে শিবগঞ্জের গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগানোর জন্য মানে আমরা খুব আনন্দিত এবং সবারই উপকার হবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য সুবিধা হবে। জলবায়ু তথা পুরো বিশ্বের জলবায়ু খুব বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের গাছের উপভোগ করবে, গাছের অনেক উপকারিতা আছে, আমরা সেই উপকারিতাগুলো আমরা গ্রহণ করব। আমরা গাছটা সুন্দরভাবে পরিচর্যা করব, পানি দিব। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, তারপর আমাদের যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে জায়গায় যে রাস্তাসমূহ আছে, এই রাস্তাসমূহে আমরা বৃক্ষরোপণের রাস্তার 2 পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছি। গাছ লাগাতে হবে, তার পরিচর্যা করতে হবে এবং গাছ যখন বড় কাটা তার একটা অংশ থাকবে, তবে শুধু বৃক্ষরোপণে নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে সিরাজগঞ্জের চলঙ্গায় হাটিকুমরুল এলাকায় ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত। দুর্ঘটনার পরই পালিয়ে গেছে ট্রাক চালক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত বৈষম্যের শিকার 195 জন উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য জনবল রাজস্ব খাতে স্থায়ী আত্মীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। সমাবেশ শেষে দাবি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে স্মারকলিপি দেওয়া হয়। এবার খেলার খবর। ইউরো ক্লাব ফুটবল লিগে 2 দেশের 2 চ্যাম্পিয়ন